হ্যালো এভরিওয়ান। দেখুন, বাচ্চারা প্রচুর সমস্যা আমাদের কাছে নিয়ে আসে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সমস্যা, যেটা 80 থেকে 90% সমস্যা এই বাচ্চাদের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে পেটে ব্যথা। 100টা বাচ্চার মধ্যে 80 থেকে 90টা বাচ্চা পেটে ব্যথার সমস্যা নিয়ে অন্তত 2-1 দিন পরপরই এই সমস্যার মধ্যে থাকে। তার প্রধান কারণটা হচ্ছে ইরেগুলার খাবার দাবার বা বাইরের কিছু খাবার বা হাইজিন ঠিকঠাক করে মেনটেন না করা। তার জন্য কিন্তু অনেক সময় বেসিক্যালি এটা হয় এবং কমেও যায়। আফটার মেডিসিন দেওয়ার পর হয়তো দেখা যায় যে কমেও যায়। কিন্তু কিছু কিছু পেট ব্যথা বাচ্চাদের ক্ষেত্রে অ্যারাউন্ড নাভির চারিদিকে একটা ব্যথা আছে, সেটা কোনো রকম ভাবে কমতে চায় না। একটা লং টার্ম ধরে চলে, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন ধরে চলতে থাকে। মেডিসিন খায়, সেরে যায়, আবার রিটার্ন করে যায় আফটার মেডিসিনের পর থেকে। তারপরে আমরা ইনভেস্টিগেশন কিছু করাই বা ডায়াগনোসিস কিছু করাই। ইউএসজি বা ইনভেস্টিগেশন করানোর পর রিপোর্টে লেখা থাকে মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিস। সেই হিসাবে আমরা ডাক্তারের ওষুধ দিই, তারপরে পার্মানেন্টলি সমস্যার সমাধান হয়। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিসটা কি বাচ্চাদের ক্ষেত্রে, এবং এটা কাকে বলবো আমরা, কজেশন কি, এটা হওয়ার জন্য কি কি কারণ এর জন্য দায়ী স্পেসিফিক আছে, এবং মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিস হলে সিমটম লক্ষণ কি কি বাচ্চারা নিয়ে আসবে, স্পেসিফিক বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাই তারা কি নিয়ে আসবে। তার সঙ্গে হাউ টু প্রিভেন্ট ইট, আমরা কি করে প্রিভেন্ট করব, এবং বাচ্চাদের ক্ষেত্রেই কিন্তু এটা এফেক্টেড সব থেকে বেশি, অন্যদের বড়দের ক্ষেত্রে কম কেন এফেক্টেড। তার সাথে সাথে আমরা লাস্টে হোমিওপ্যাথি আর কি ট্রিটমেন্ট আছে সেটা নিয়েও আলোচনা করব। আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু সবার মধ্যে শেয়ার করতে। তার কারণটা হচ্ছে এই প্রবলেম এমন কোনো ফ্যামিলি নেই যে ফ্যামিলিতে বাচ্চা নেই, এবং বাচ্চা থাকলে এই সমস্যা 90% ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। তো অন্তত এই ভিডিও দেখে নিশ্চয়ই কেউ না কেউ কিন্তু উপকৃত হবেই। তার কারণ হচ্ছে অনেকজনের ডাউট থাকে যে হয়তো ম্যাক্সিমাম আমরা গার্জেনরা বা বাবারা বা মারা বুঝতে পারি, আমরা বুঝতে চাই না যে এটা মেজর কোনো প্রবলেম। আমরা বলি যে হয়তো খাওয়া দাওয়া কোনো ডিস্টার্ব হয়েছে, বাইরের খাবার খেয়েছে, তার জন্য হয়তো হচ্ছে। হয়তো বাচ্চা মিথ্যা কথা বলছে, পড়াশোনা করবে না, পড়তে বসবে না, গেম নিয়ে খেলবে, মোবাইল নিয়ে খেলবে, তার জন্য মিথ্যা কথা বলছে। এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা গার্জেনরা এটা মনে করে থাকি, কিন্তু সত্যিকারের একটা ট্রিমেন্ডাস পেন বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখতে পাই। তো এই নিয়ে আজকে আলোচনা। আমি ডক্টর এমডিএস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিসটা কি? একটা ইনফ্লামেশন অফ লিম্ফ নোড ইন দ্য মেসেন্ট্রি। মেসেন্ট্রিটা কি? একটা টিস্যু কি করে, কানেক্ট করে ইন্টেস্টাইনের সঙ্গে কানেক্ট হয় যে টিস্যুটা অ্যাবডোমিনাল ওয়ালে, সেটাকে বলা হয় মেসেন্ট্রি। এবং এই মেসেন্ট্রির চারিদিকে যে লিম্ফ নোড আছে, সেই লিম্ফ নোডটা যদি ইনফ্লামেশন হয়, সেটাকে মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিস স্পেসিফিক বলা হয়। ভেরি কমন চিলড্রেন এবং অ্যাডোলেসেন্স ক্ষেত্রে, স্পেশালি 5 থেকে 16 বছর মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি এটা দেখা যায়। কি কি কারণ থাকে এর মধ্যে, স্পেসিফিক কিছু কজেশন আছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজেশনের জন্য। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কজেশন সেটা হচ্ছে ভাইরাল ইনফেকশন। মোস্ট কমন বাচ্চাদের ক্ষেত্রে ভাইরাল ইনফেকশনের জন্যই সাধারণত 80% ক্ষেত্রে এই ধরনের একটা অ্যাবডোমিনাল পেন কিন্তু নিয়ে আসে। কি হয় সমস্যা? ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ, যেটা বেসিক্যালি এটা হওয়ার জন্য কিন্তু এই প্রবলেমটা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হয়। কজড বাই কিছু ভাইরাসের জন্য হয়, যেমন অ্যাডেনো ভাইরাস হতে পারে বা রোটা ভাইরাস, এপস্টিন বার ভাইরাস। এগুলো কিছু ভাইরাল ইনফেকশন হওয়ার পর যদি বাচ্চাদের ক্ষেত্রে এফেক্ট হয়, তার জন্য এই ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়, এবং তার জন্য মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিস হয়। ব্যাকটেরিয়াল কিছু ইনফেকশন হয়, যেমন ভেরি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে এয়ারসেনিয়া এন্টারোকোলেটিকা বলে একটা ব্যাকটেরিয়া আছে। সেটা ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি এটা মাংসে পাওয়া যায় এই ব্যাকটেরিয়াটা, এবং যাদের ক্ষেত্রে মাংস এবং আনপাস্তুরাইজ মিল্ক, যেগুলো হয়তো ডেয়ারি প্রোডাক্ট, তার মধ্যে সব থেকে বেশি ব্যাকটেরিয়াটা থাকে। এবং এই ব্যাকটেরিয়াটা আমরা যদি খাবার, অনেক বাচ্চার ক্ষেত্রে হয়তো মাংস খাওয়ার পরে হঠাৎ করে এরকম পেট ব্যথা হচ্ছে, বা দুধ খাওয়ার পরে হচ্ছে, তাদের ক্ষেত্রে যদি হয়, তাহলে আমরা ভাববো যে এই ব্যাকটেরিয়াটা এফেক্টেড হয়েছে। তো সেটা একটা ইম্পর্টেন্ট কারণ বলতে পারেন যে একটা মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিসের জন্য। তার সাথে সাথে ইকোলা একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, তার জন্য হতে পারে। সালমোনা একটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, তার জন্য। স্ট্রেপ্টোকক্কাস ভেরি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, তার জন্য এই ধরনের মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিসের সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে।
আদার কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনের জন্য বাচ্চাদের এই ধরনের সমস্যা স্পেসিফিক দেখতে পাই আমরা। তার মধ্যে হচ্ছে ইনফ্লামেশন অফ বাওয়েল সিনড্রোম যেটা আছে কন্ডিশন, এটা কোন ডিজিজ লাইক একটা কন্ডিশন থাকে, ইনফ্লামেশন অফ ইন্টেস্টাইন হয় এবং একটা সারাউন্ডিং লিম গ্ল্যান্ড একটা সোয়েলিং হয়ে যায় এবং ইনফেকশন একটা হয়। টিউবারকুলোসিস মেবি অনেক সময় হয় অ্যাবডোমিনাল, কিন্তু রেয়ার এটা দেখতে পাই, এবং অ্যাপেন্ডিসাইটিস একটা ভেরি ইম্পর্টেন্ট কজেশন। তো এই তিনটে কারণে স্পেসিফিক ভাবে এই মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিসের জন্য সব থেকে বেশি দায়ী। তার মধ্যে ভাইরাল ইনফেকশন যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পেসিফিক ভাইরাল কোনো ডিজিজ বা ভাইরাল কোনো ফিভার হওয়ার পর থেকে বেসিক্যালি এটা দেখতে পাওয়া যায়। এবং ব্যাকটেরিয়া ইনফেকশনের মধ্যে যদি বাচ্চাদের ক্ষেত্রে মাংস খাওয়ার পর বা ডেয়ারি কিছু প্রোডাক্ট খাওয়ার পর হঠাৎ করে বলে, তাহলে ভাবতে হবে যে এরসানিয়া এন্টারোকোলাইটিকা বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার জন্য স্পেসিফিক ভাবে এই সমস্যাটা কিন্তু হতে পারে। তো টোটাল এই তিনটে কারণ সব থেকে বেশি 90 থেকে 95% ক্ষেত্রে এই মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিসের জন্য দায়ী। যদি মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিসের সমস্যা এফেক্ট হয় বাচ্চারা, তাদের লক্ষণ কি কি দেখা যায়? শুধু তো পেট ব্যথা না, আরো কিছু অ্যাসোসিয়েটেড লক্ষণ থাকে, যে লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিস হয়েছে। প্রথমত যে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা মোস্ট কমন অ্যাবডোমিনাল একটা পেন থাকে, এবং অ্যারাউন্ড দ্য অ্যাম্বলিক্যাল রিজনে নাভির চারিদিকে ধরে একটা পেন, একটা ব্যথা থাকে, স্পেশালি অ্যাবডোমিনাল পেন, ধরো একটা ক্র্যাম্পিং টাইপের, একটা অ্যাকিং টাইপের ব্যথা আমাদেরকে বলে। অনেক সময় ইন্টারমিটেন্ট টাইপ অফ ব্যথা হয়, ব্যথাটা আসে আবার চলে যায়, কিছুক্ষণ থাকে আবার চলে যায়। স্পেশালি রাতের দিকে বেশি হয়, তখন রেস্ট, যখন বাচ্চাদের ক্ষেত্রে বেশি রেস্টের সময় কিন্তু বেশি হয়, ডিউরিং মুভমেন্ট বা রেস্টলেসের সময় কিন্তু কম থাকে। ওই জন্যই বাচ্চারা কিন্তু সন্ধ্যের পর বা রাতের দিকে বেশি ব্যথা গার্জেনদের বা মা বাবাদের বলে। ফিভার একটা আসতে পারে, মাইল্ড এবং মডারেট একটা ফিভার হয়, তার সঙ্গে অ্যাবডোমিনাল পেন একটা থাকতে পারে। নসিয়া ভমিটিং একটা ভেরি ইম্পর্টেন্ট সিমটম বলতে পারেন, সবসময় বমি বমি ভাব, গা গুলানো, অনেক সময় বমিও করে বাচ্চারা। ডায়রিয়া হতে পারে বা লুজ স্টুল হতে পারে, এটা ভেরি ইম্পর্টেন্ট কমন একটা ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে আসতে পারে। একটা লস অফ অ্যাপেটাইট থাকে, ক্ষুধামন্দা একটা বাচ্চাদের ক্ষেত্রে, মা গার্জেনরা বলে ডাক্তারবাবু এটা হওয়ার পর একদমই টোটালি খেতে চাইছে না বাচ্চারা, এরকম একটা হিস্ট্রি দিতে পারে। ইরিটেবিলিটি, অ্যাংরি হয় প্রচন্ড বাচ্চাদের ক্ষেত্রে, এটা স্পেসিফিক এই লস অফ অ্যাপেটাইটের সঙ্গে বাচ্চাদের প্রেজেন্ট থাকে। একটা ফ্যাটিক এবং জেনারেল ম্যালিস থাকে, খুব দুর্বল, গায়ে হাতে প্রচন্ড যন্ত্রণা, এরকম একটা হিস্ট্রি নিয়ে আসে। এবং স্পেশালি অ্যাবডোমেনে ব্যথার সঙ্গে টেন্ডারনেস থাকে। টেন্ডারনেস মানে কি? অ্যাবডোমেনে হাত দিতে দেয় না, চাপ দিলে বাপরে বাপরে বাবাগো মাগো করে চিৎকার করে বাচ্চারা, হাত দিতে কোনো রকম ডাক্তারদেরকে কোনো রকম হাত দিতে দেয় না। তো এরকম একটা হিস্ট্রি যদি থাকে, এরকম যদি সিমটম থাকে, তাহলে ভেবে নিতে হবে মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিসের সমস্যা। প্রথম স্টেজে মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিসের সমস্যা যদি হয়, ফার্স্ট স্টেজে কি হিস্ট্রি নিয়ে আসে? একটা ঠান্ডা লাগা বা গলা ব্যথার টেন্ডেন্সি রোগীরা নিয়ে আসে, এবং তারপর থেকে সেকেন্ডারি ম্যাটার হিসেবে কিন্তু এই সমস্যাটা কিন্তু আসে বেসিক্যালি। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রেই কেন এটা এফেক্টেড? মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিস বাচ্চারাই কেন এফেক্টেড সব থেকে বেশি হয়? তার কিছু কারণ আছে। প্রথম যেটা ভেরি ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে বাচ্চাদের ইমিউন সিস্টেমটা ইম্যাচিওর থাকে, তারা ইজিলি যে কোনো ইনফেকশন ইজিলি অ্যাফেক্টেড হতে পারে, তাদের লিম্ফ্যাটিক সিস্টেমটা রিপিটেড ইনফেকশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, স্পেশালি ইন্টেস্টাইন, এবং তার সাথে সাথে একটা ফ্রিকুয়েন্ট ইনফেকশন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হয়। যেমন বাচ্চারা ইজিলি টেক টু ক্যাচ কোল্ড, অল্পতে পেট ব্যথা। তার প্রধান কারণটা হচ্ছে বাচ্চারা আনহাইজেনিক থাকে, এবং তার সাথে সাথে বাচ্চাদের খুব পার্শ্ববর্তী বাচ্চার সঙ্গে মেশার জন্য একটা ছোঁয়াচে টাইপের একটা প্রবলেম আসতে পারে, স্পেশালি ভাইরাল টাইপের সমস্যার জন্য। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি হয়। তার সাথে সাথে হাই এক্সপোজ টু এন্টেরিক প্যাথোজেন, স্পেশালি হ্যান্ড হাইজিন মেনটেন ঠিকঠাক করে, কন্ট্যাক্ট মেনটেন ঠিকঠাক করে না, তার সাথে স্কিন টু স্কিন টাচ করে, অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি স্কুল বা আউটডোরে দেখতে পাওয়া যায়। তার জন্য বেসিক্যালি ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস সব থেকে বেশি হয়। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর বাচ্চাদের ক্ষেত্রে। তার কারণটা হচ্ছে বাচ্চারা হাইজিন ঠিকঠাক করে মেনটেন করে না, বাচ্চাদের ক্ষেত্রে ইজিলি ফ্রিকুয়েন্ট ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে, এবং ইমিউন সিস্টেম যেটা আছে, ওদের ইমিউন সিস্টেমটা ম্যাচিওরিটি তখনও আসে না, ইমম্যাচিওর থাকে। তার জন্য তাদের ক্ষেত্রে মোর সাসেপ্টেবল, মোর ইজিলি অ্যাফেক্টেড ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি একটা থেকে যায়। তার জন্য বাচ্চারা বেসিক্যালি এই প্রবলেমে সব থেকে বেশি ভোগে। এরকম যদি
সিমটম বা কজেশন থাকে, তাহলে আমরা কিছু ইনভেস্টিগেশন অবশ্যই করার প্রয়োজন আছে। আমাদের গার্জিয়ান হিসেবে আমরা করতে পারি বা ডক্টরের সঙ্গে কনসাল্ট করেও করতে পারি। যেমন প্রথম যেটা ইনভেস্টিগেশন, একটা সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা করতে পারি। কমপ্লিট ব্লাড কাউন্টে ডব্লিউবিসি কাউন্টটা বাড়া থাকবে, নিউট্রোফিল কাউন্টটা বা লিম্ফোসাইট কাউন্টটাও কিন্তু বাড়া থাকতে পারে। একটা স্টুল কালচার করতে পারি আমরা। স্টুল কালচারে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। ইউরিন কালচারও আমরা করতে পারি। তার সাথে সাথে ব্লাড কালচার অলসো ইম্পর্টেন্ট। ব্লাড কালচার করলেও আমরা জানতে পারবো যে ইনফেকশনটা কোথা থেকে এসছে বা কি ধরনের ইনফেকশন আছে। এবং থ্রোট সোয়াব নিলে আমরা বুঝতে পারবো যে কোনো রকম স্ট্রেপ্টোকক্কাস কোনো ইনফেকশন হয়ে আছে নাকি, তাতেও কিন্তু আমরা শিওর হতে পারবো। একটা ইউএসজি আমরা করতে পারি। ইউএসজি ইজ বেস্ট ডায়াগনোসিস ফর বেস্ট ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস অফ মেসেন্টেরিক লিম্ফ অ্যাডেনাইটিস। আমরা ইউএসজিতেই কিন্তু বুঝতে পারি যে এই বাচ্চাটার মেসেন্টেরিক লিম্ফ অ্যাডেনাইটিস আছে। লাস্টলি সিটি স্ক্যান আমরা করতে পারি, আরো বেটার ইনভেস্টিগেশন। সিটি স্ক্যান করে আমরা আরো কনফার্ম হতে পারি। তো এই ইনভেস্টিগেশনগুলো আমরা করলে আমরা ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো যে এটা মেসেন্টেরিক লিম্ফ অ্যাডেনাইটিস। হাউ টু প্রিভেন্ট ইট, আমরা কি করে বাচ্চাদের ক্ষেত্রে প্রিভেন্ট করতে পারবো? প্রথম যেটা ভেরি ইম্পর্টেন্ট, একটা গুড হাইজিন প্র্যাকটিস করতে হয় বাচ্চাদেরকে। একটা হ্যান্ড ওয়াশের মাধ্যমে বিফোর ইটিং, আফটার ইটিং, বিফোর টয়লেট, আফটার টয়লেট, এগুলো একটা হ্যান্ড ওয়াশ আমাকে অবশ্যই একটা প্র্যাকটিসের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে রাখতে হবে। কোনো কিছু খাবার আগে, বাইরে থেকে আসলে, স্কুল থেকে এলে, স্কুল যাওয়ার সময়, অন্তত এগুলো একটা প্র্যাকটিস ডেলি আমাকে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রিভেন্টস অফ ইনফেকশন করতে পারি আমি সেফ ফুড একটা মেনটেন করে। সেফ ফুড বলতে আমরা যদি কুক মিট, স্পেশালি যে ইনফেকশনটা হয় ব্যাকটেরিয়া ইনফেকশনটা, কুক আমরা মিটটা অন্তত অ্যাভয়েড করতে হবে। স্পেশালি পর্ক টাইপের মিট আমরা অ্যাভয়েড করব। এবং তার সাথে যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সেটা হচ্ছে এরসেনিয়া এন্টারোকোলিটিকা। একটা ব্যাকটেরিয়া ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি মিট থেকে আসে এবং তার সাথে সাথে আনপাস্তুরাইজ যেগুলো মিল্ক বা ডেয়ারি প্রোডাক্ট থেকে আসতে পারে সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলবো। এবং অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট একটা আপনারা যা ফ্রুটস খাবো বা ভেজ একটা ভালোভাবে ধুয়ে আমরা খেতে বলবো। প্লেন ড্রিঙ্ক ওয়াটার আমরা খেতে অবশ্যই প্রচুর পরিমাণে, অন্তত বাচ্চাদের 2 থেকে 3 লিটার মিনিমাম ডেইলি যেন ড্রিঙ্ক করে। তার সাথে সাথে অবশ্যই অ্যাভয়েড এক্সপোজার টু ডিউরিং ইলনেস। যারা হয়তো পাশের ইলনেস কেউ হয়েছে তাদেরকে অ্যাভয়েড করবো তাদের পাশে যেতে, বা নিজে যদি ইনফেক্টেড হয়ে থাকে তাহলে কারো কাছ থেকে টোটালি অ্যাভয়েড করবো, বা সেটা আমাকে অবশ্যই আলাদা ঘরে ঘুমাতে হবে বা আলাদা কারোর সঙ্গে কোনো কিছু শেয়ার করা যাবে না। এগুলো কিন্তু আমাদেরকে প্রথম থেকেই টাচে যদি রাখি তাহলে অবশ্যই প্রিভেনশন আমরা করতে পারবো। তারপর বিল্ড আপ ইমিউনিটির জন্য, বাচ্চাদের বিল্ড আপ ইমিউনিটি বাড়ানোর জন্য আমাকে একটা হেলদি ডায়েট আমি মেনটেন করতে পারি, গুড স্লিপ করতে পারি, এবং একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমি ঠিকঠাক করে রাখি তাহলে অবশ্যই ফিজিক্যাল ইমিউন সিস্টেমটা তার অবশ্যই আরো গ্রো করবে তাড়াতাড়ি। এবং অবশ্যই ইনফেকশন হলে একটা আর্লি ট্রিটমেন্ট, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি আমি ট্রিটমেন্ট করাবো ততই বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেফ এবং ভালো হবে। তো এই হচ্ছে প্রিভেনশন। এই প্রিভেনশনগুলো যদি আমরা প্রথম থেকে মানি তাহলে ডেফিনেটলি এই সমস্যাগুলো বাচ্চাদের আস্তে আস্তে কিন্তু কমবে। লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোমিওপ্যাথি কি ট্রিটমেন্ট আমরা দেবো। হোমিওপ্যাথি ইনিশিয়াল স্টেজে কি ওষুধ দেবো, লেট স্টেজে কি ওষুধ, সমস্ত নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন এন্টারোকোলাইটিসের জন্য দারুণ ওষুধ আছে আমাদের ক্ষেত্রে। সব থেকে অ্যাকুট স্টেজে আমরা কোন ওষুধটা স্পেসিফিক ভাবে আসে, অ্যাকুট স্টেজে বেলেডোনা খুব ভালো আমাদের কাজ করে। বেলেডোনা কখন নিয়ে আসবে, রুগীর একটা ট্রিমেন্ডাস পেন একটা অ্যাবডোমেনে থাকবে, একটা রেডনেস হট থাকবে, এবং তার সাথে সাথে একটা ফিভারিস থাকতে পারে, একটা হেডেক থাকতে পারে, এবং খুব অ্যাকুট স্টেজে পেন নিয়ে আসবে, ট্রিমেন্ডাস পেন, যেটা কোনো রকম ভাবেই সহ্য করতে পারবে না। এরকম হিস্ট্রি যদি নিয়ে আসে, বেলেডোনা 30 পাওয়ারে দিনে 4 বার করে অন্তত 3 থেকে 4 দিন দিলে 100% অ্যাকুট স্টেজ কভার করে যাবে। তার সাথে মার্কসল আমি দিতে পারি, মার্কিউরিয়াস সলিউলাস দিতে পারি। কোন টাইমটাতে দেবো, এরকম যদি একটা অ্যাবডোমিনাল পেন আসে, এনলার্জ একটা মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডেনাইটিস আছে, তার সাথে স্টুলের প্রবলেম, হয়তো স্টুল ঠিক ডায়রিয়ার মতো স্টুল হচ্ছে, খুব অফেন্সিভ ওডর, তার সাথে সাথে স্টুলের মধ্যে যদি মিউকাস কিছু থাকে, এবং অবশ্যই জলের পিপাসা বেশি থাকে, চাংটা ময়েস থাকে, মুখে একটু দুর্গন্ধ হয়, এরকম যদি একটা হিস্ট্রি থাকে তাহলে আমি অবশ্যই মার্কসল 30 অন্তত দিনে 4 বার করে 7 দিন চালালেও কিন্তু সমস্যার সমাধান হবে। ক্যালকেরিয়া গ্রুপের মধ্যে ক্যালকেরিয়ার ড্রাগই সব থেকে ভালো। ক্যালকেরিয়া কার্ব যে এক্সেলেন্ট, কোন ক্ষেত্রে দেবো, স্পেশালি মোটাসোটা বাচ্চা থাকবে, বাচ্চারা ডিম খেতে পছন্দ করবে, ঘাম প্রচুর হবে, ইজিলি টেন্ডেন্সি টু ক্যাচ কোল্ড, একটা সোর থ্রোট থাকতে পারে, এবং পেটে লোয়ার অ্যাবডোমেনে একটা পেন থাকতে পারে, এরকম যদি একটা হিস্ট্রি থাকে, ক্যালকেরিয়া কার্ব 30 পাওয়ার দিনে 4 বার করে যদি আমি 7 দিন চালাই তাহলে 100% সমস্যার সমাধান হবেই। তার সাথে সাথে ক্যালকেরিয়া ফস আমি ইউজ করতে পারি, স্পেসিফিক যারা পাতলা লিকলিকে চেহারার বাচ্চা, তার সাথে সাথে বাচ্চা মাংসের প্রতি খুবই চাহিদা, লবণ খাবারের প্রতি বিশাল চাহিদা, মাথা ব্যথা একটা হিস্ট্রি নিয়ে আসবে, স্পেশালি পড়তে গেলে, এরকম যে একটা হিস্ট্রি থাকে, তাহলে ক্যালকেরিয়া ফস আমি অন্তত 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালেও কিন্তু প্রবলেম সলভ হবে।
ক্যালকারি আয়োড আমি দিতে পারি। ক্যালকারি আয়োড এসব গ্ল্যান্ড সোয়েলিং, তার সাথে সাথে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গাতে গ্ল্যান্ড সোয়েলিং করছে এবং ইজিলি টেন্ডেন্সি টু ঠান্ডা লাগার প্রবণতা একটা বাচ্চাদের ক্ষেত্রে যদি থাকে, তাহলে ক্যালকারি আয়োড আমি 30 পোটেন্সি দিনে 4 বার 7 দিন চালালেও কিন্তু সমস্যার সমাধান সম্পূর্ণভাবে হবে, যদি সিমটম সিমিলারিটি হয় তাহলে। তার সাথে সাথে আমি লাইকোপোডিয়াম দিতে পারি, স্পেসিফিক লাইকোপোডিয়াম অ্যারাউন্ড দ্য অ্যাবডোমেনে যখন পেন থাকবে, একটা গ্যাস্ট্রিক ডিসঅর্ডার থাকবে, বাচ্চাদের ক্ষেত্রে ব্যথাটা স্পেশালি আফটারনুনে বাড়বে, ব্যথাটা গরম খেলে অনেকটা বেটার ফিল করবে, ঠান্ডা খেলে ব্যথা অনেক সময় বেড়ে যাবে, মিষ্টির প্রতি একটা চাহিদা থাকবে বাচ্চাদের এবং প্রচন্ড জেদি থাকবে বাচ্চারা। এরকম যদি হিস্ট্রি আমি পাই, তাহলে লাইকোপোডিয়াম 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালেও কিন্তু সমস্যার সমাধান হবে। সাইলেসিয়ামে দিতে পারি কোন টাইমটাতে, কোন রোগীদের ক্ষেত্রে দেবো, যারা চিলি পেশেন্ট প্রচুর থাকবে এবং যারা একটু ব্যথা, চারিদিকে অ্যাবডোমিনাল রিজনে পেন থাকবে, উইথ কোল্ড ফুড ডিজায়ার থাকবে, অল্পতেই ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, তার সাথে সাথে জ্বর এবং মাথা ব্যথা থাকতে পারে, সোর থ্রোট একটা হিস্ট্রি যদি থাকে, তাহলে আমি সাইলেসিয়া 30 পোটেন্সি দিনে 4 বার 7 দিন যদি বাচ্চাটাকে দিই, দ্বিতীয় আর কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়বে না, এটাতেই সম্পূর্ণভাবে সমাধান হবে। হিপারসাল্প আমি দিতে পারি অ্যাকুট স্টেজে। হিপারসাল্প এবং ট্রিমেন্ডাস একটা অ্যাবডোমিনাল পেন নিয়ে আসবে, পেশেন্ট হাত দিতে দেবে না পেটটাতে, টেন্ডারনেস থাকবে, বিভৎস ব্যথা, চিৎকার করবে ব্যথাতে এবং হাইপার সেন্সিটিভ থাকবে, তার সাথে সাথে ঠান্ডা সহ্য করতে পারবে না, জ্বর থাকবে এবং কাঁপুনি দিয়ে জ্বর প্রচন্ড আসবে, মাথা থেকে পা অবধি ঠান্ডা লাগবে, প্রচন্ড ঠান্ডা থাকবে। তার সাথে সাথে একটা বিভৎস অ্যাংরি বা ইরিটেবল যদি থাকে, তাদেরকে হিপারসাল্প 30 পোটেন্সি দিনে 4 বার 7 দিন চালালেও কিন্তু সমস্যার সমাধান হবে, সম্পূর্ণভাবে সুস্থ হবে বাচ্চারা। লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, সেটা হচ্ছে টিউবারকুলিনাম। টিউবারকুলিনাম হচ্ছে আমাদের এক্সেলেন্ট পেনের সমস্ত মেডিসিন যদি কাজ না হয়, তাহলে আমরা, এবং তার সাথে সাথে যে এরকম হিস্ট্রি থাকে যে অল্পতেই ঠান্ডা লাগার প্রবণতা, বিভিন্ন শরীরের গ্ল্যান্ড সোয়েলিং হচ্ছে, তার সাথে মাংসের প্রতি চাহিদা আছে, চেঞ্জেবল মাইন্ড আছে রোগীদের, ফ্যামিলি হিস্ট্রি অফ টিউবারকুলোসিস যদি থাকে, ছোটবেলায় যদি ঠান্ডা লাগার প্রবণতা বা তার সাথে সাথে অ্যাবডোমিনাল কোনো প্রবলেম যদি হিস্ট্রি আমি পাই, তাহলে টিউবারকুলিনাম 200 পোটেন্সি দিনে 2 বার করে 3 দিনের বেশি আমি দেবো না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর 100% সমস্যার সমাধান হবে, যদি সিমটম সিমিলারিটি হয়ে টিউবারকুলিনাম মিলে যায় তাহলে। তো যে ওষুধগুলোর কথা বললাম, ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, আরও কিছু ওষুধ আমাদের ক্ষেত্রে আছে, সব ওষুধ আমি বললাম না, মোস্টলি যেসব ওষুধগুলো আমাদের ক্ষেত্রে আসে সেই ওষুধগুলোর কথাই আমি বললাম এবং আমরা দেখেছি এই ওষুধগুলো দিলে সম্পূর্ণভাবে বাচ্চা সুস্থ হয়। তো আজকে আপাতত এটুকুই, যে টপিক্সটা নিয়ে আলোচনা করলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক্স, বাচ্চাদের ক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতেই বাচ্চারা এই সমস্যায় ভুগে এবং অ্যাফেক্টেড হয়। সবাইকে অনুরোধ করব প্রচুর শেয়ার করুন, কারণ এই ভিডিও দেখার পর আশা করছি বাচ্চাদের রোগটা সম্বন্ধেও জানতে পারবে গার্জেনরা, তার সাথে সাথে ট্রিটমেন্ট প্রসেসটাও জানতে পারবে, এতে অবশ্যই গার্জেনদের উপকার হবে এবং বাচ্চা সুস্থ হবে। সবাই ভালো থাকুন, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটা ফলো করুন, চ্যানেলটা হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, অবশ্যই চ্যানেলটা ফলো করুন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, থ্যাংক ইউ সবাইকে।